হ্যালো ভিউয়ার্স, স্টাডি সায়েন্স এসএম চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে এনডিএ কেমিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার করানো হবে। প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন এসেছিলো এনডিএ কেমিস্ট্রিতে 2019 সালের 2 নম্বর যে সেটটা রয়েছে সেই সেটটা করানো হচ্ছে। তো 2 নম্বর সেটের প্রথম প্রশ্ন কি বলেছে, লেট দেয়ার বি অ্যান অবজেক্ট হ্যাভিং সাম কেমিক্যাল in it start moving with a uniform velocity v and a chemical reaction start happening. In this case, which of the following statement is or are correct? Also, let there be an object having some chemicals, like কোনো একটা অবজেক্টে কিছু কেমিক্যালস রাখা আছে, ইট স্টার্ট মুভিং উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি ভি। এটি কি নিয়ে, এটা একটা ইউনিফর্ম ভেলোসিটি ভি নিয়ে ঘুরতে শুরু করলো, চলাচল শুরু করলো। অ্যান্ড এ কেমিক্যাল রিয়াকশন স্টার্ট হ্যাপেনিং, এবং একটি কেমিক্যাল রিয়াকশন শুরু হলো। ইন দিস কেস, এই ধরনের কেসে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট? এই ধরনের কেসে কোন স্টেটমেন্টটা ঠিক? স্টেটমেন্ট 1 না স্টেটমেন্ট 2? এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, দিয়ে বলছে কোনটা ঠিক এবং কোনটা ভুল। প্রথম স্টেটমেন্ট বলছে এই chemical reaction happening in the system cannot change the velocity of the center of mass of the object. 2 নম্বর কি বলেছে, chemical reaction happening in the system cannot change kinetic energy of the particle inside with respect to the center of mass of object. তো কি বলছে, প্রথম যে স্টেটমেন্ট দিয়েছে কি বলছে, কেমিক্যাল রিয়াকশন হ্যাপেনিং ইন দ্য স্টেটমেন্ট ক্যান নট চেঞ্জ দ্য ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস অফ দ্য অবজেক্ট। মানে কী বলছে, একটা কেমিক্যাল রিয়াকশান কী করতে পারে না, কোনো একটা সিস্টেমের সেন্টার মাসের ভেলোসিটি চেঞ্জ করতে পারে না। 2 নম্বর কী বলেছে, এই কেমিক্যাল রিয়াকশান হ্যাপেনিং ইন দ্য সিস্টেম ক্যান নট চেঞ্জ কাইনেটিক এনার্জি। মানে একটা রাসায়নিক বিক্রিয়া কী করতে পারে না, সিস্টেমের কাইনেটিক এনার্জিকে চেঞ্জ করতে পারে না। ইনসাইড উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার অফ মাসের রেসপেক্টে তার কাইনেটিক এনার্জি চেঞ্জ করতে পারে। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার উইথ দ্য কোড গিভেন বিলো। অপশান এ অনলি 1, অপশান বি অনলি 2, অপশান সি বোথ 1 and 2, অপশান ডি নাইদার 1 nor 2। তো এই কী বলছে, তো কেমিক্যাল রিয়াকশানে কী হয় প্রথম আমাদের জানতে হবে। কেমিক্যাল রিয়াকশানে কী হয়, কেমিক্যাল রিয়াকশান একটা ইন্টারনাল প্রসেস। কোনো একটা কেমিক্যাল রিয়াকশন কি হয়, কেমিক্যাল রিয়াকশন ইন্টারনাল প্রসেস কি হয়, ইন্টারনাল প্রসেসে ঘটে যায়। ইন্টারনাল প্রসেস দেয়ার এখানে কি চেঞ্জ হয় না, কোনো মোমেন্টাম এবং মাস কোনোটাই চেঞ্জ হয় না। মোমেন্টাম অ্যান্ড মাস দুটোর কোনোটাই চেঞ্জ হয় না। মাস চেঞ্জ হয় না, আমরা কোথাও জানি, আমরা জানি যে কনজারভেশন অফ মাস ল থেকে আমরা জানি যে মাস চেঞ্জ হয় না। আর কিন্তু কি চেঞ্জ হয় কোনো কেমিক্যাল রিয়াকশনে, কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল চেঞ্জ হতে পারে, সুতরাং অপশন কী হবে, উত্তর স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট। কি স্টেটমেন্ট 1 কারেক্ট, অপশান এ অ্যান্সার। প্রথম বলছে কেমিক্যাল রিয়াকশন, অপশান এতে বলেছিল কি, কেমিক্যাল রিয়াকশন হ্যাপেনিং ইন দ্য সিস্টেম ক্যান নট চেঞ্জ দ্য ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ দ্য মাস অফ দ্য অবজেক্ট। কেমিক্যাল রিয়াকশন কী করতে পারে না, যখন কেমিক্যাল রিয়াকশন হয় তখন সেন্টার অফ মাসের ভেলোসিটি চেঞ্জ করতে পারে না। অপশান বিতে বলেছে কাইনেটিক এনার্জিও চেঞ্জ করতে পারে না, কিন্তু অ্যাকচুয়াল হয় কি, কাইনেটিক এনার্জি চেঞ্জ হতে পারে। সেজন্য উত্তর কী হবে, অপশান এ। 2 নম্বর কোশ্চেন কী বলেছে, 2 নম্বর কোশ্চেন বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ডাজ নট এক্সিবিট এ ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার ইন দ্য সেম এলিমেন্ট। একটা এলিমেন্টের 2 ধরনের বা 3 ধরনের অক্সিডেশন নাম্বার থাকতে পারে। কি বলেছে, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ডাজ নট এক্সিবিট ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার অফ দ্য সেম এলিমেন্ট। বলছে এই যে 4টে অপশান আছে PB3O4, Fe3O4, Fe2O3 এবং Mn3O4। এই 4টে অপশানের মধ্যে কোনটা, মানে কোন যৌগটার
মানে অক্সিজেন স্টেট আলাদা নয়, মানে সেম একটা অক্সিজেন থাকে, অক্সিজেন স্টেট থাকে। তো অপশান এ, এই অক্সিজেনগুলো সবগুলো অক্সাইডগুলোকে অক্সাইড বলা হয়। তো এগুলো সবগুলো কী আছে দেখতে হবে, কোনটা কী আছে, PB3O4। PB3O4 কি একটা মিক্স অক্সাইড। মিক্স অক্সাইড মানে কি, এটা কী কী দিয়ে তৈরি, PbO যোগ Pb2O3। তারপরে কী আছে অপশান বিতে কী আছে, Fe3O4। Fe3O4 আয়রনের একটি মিক্স অক্সাইড, এটার নাম কি ফেরোসফেরিক অক্সাইড। এটা কী দিয়ে, ফেরিক অক্সাইড আর ফেরাস অক্সাইড, ফেরাস অক্সাইড আর Fe2O3 ফেরিক অক্সাইডের মিক্স অক্সাইড। অপশান সিতে কী বলেছে, Fe2O3। অপশান সিতে বলেছে Fe2O3। আর অপশান ডিতে কী বলেছে, Mn3O4। Mn3O4 কিসে কিসে অক্সাইড, MnO যোগ Mn2O3। এবার এর মধ্যে কী কী আছে, PB3O4 এর দুটো অক্সাইড। তো দুটো অক্সাইড হওয়ার জন্য PB দুটো অক্সিজেন স্টেট, এর ক্ষেত্রে অক্সিজেন কত +2, এটার ক্ষেত্রে অক্সিজেন স্টেট কত হবে +3। এটার ক্ষেত্রে অক্সিজেন স্টেট কত, আয়রনের +2, এর ক্ষেত্রে আয়রনের অক্সিজেন +3। এবার এইটা Fe2O3 একটা যৌগ আছে, যেটা এক আয়রনের একটা অক্সিজেন স্টেট কী আছে +3 আছে, একটা অক্সিজেন স্টেট রয়েছে। MnO তো কি দুটো অক্সিজেন স্টেট, সেজন্য অক্সিজেন স্টেট দুটো, সেজন্য উত্তর কি হবে অপশান সি, Fe2O3 একটি অক্সিডেশন স্টেট +3। উত্তর হবে অপশান সি। তারপরে কি বলছে 3 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট গ্লাস ইজ নট কারেক্ট। এখানে নট কারেক্ট বলছে, এগুলো নট থাকলে ভালো করে খেয়াল করতে হবে কী বলতে চাইছে। যে গ্লাস মানে কাচের সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়। গ্লাস ইজ অফেন সলিড টু বি সুপার কোল্ড লিকুইড। 2 নম্বর কি বলেছে, গ্লাস হ্যাজ নো ডিফিনাইট মেল্টিং পয়েন্টস। গ্লাসের কোনো নির্দিষ্ট কি মেল্টিং পয়েন্ট নেই। সোডা গ্লাস ইজ হার্ডার দ্যান পাইরেক্স গ্লাস। সোডা গ্লাস পাইরেক্স গ্লাসের থেকে বেশি কি শক্ত হয়। বোরন ইজ যে প্রেজেন্ট ইন পাইরেক্স গ্লাস। পাইরন গ্লাসে কী থাকে, পাইরেক্স গ্লাসে বোরন থাকে। এই যে চারটা অপশন, কিন্তু গ্লাস ইজ এ অফেন সলিড টু বি এ সুপার কোল্ড লিকুইড, মানে গ্লাস একটা কি একটা সলিড, কিন্তু সেটা কী ধরনের, একটা সুপার কোল্ড লিকুইড টাইপের হয়। 2 নম্বর কি হচ্ছে, গ্লাস হ্যাজ নো ডেফিনাইট মেল্টিং পয়েন্ট। গ্লাসের কোনো নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট নেই, এটা সত্য, গ্লাসের কোনো নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট নেই। গ্লাস কী হয়, একটি কঠিন পদার্থ, কিন্তু সেটা সুপার কুল লিকুইড, একটা তরল পদার্থের মতো সুপার কুল লিকুইড টাইপের। অপশান ডিতে কী বলছে, বোরন ইজ প্রেজেন্ট ইন পাইরেক্স গ্লাস। পাইরেক্স গ্লাসে কী থাকে, বোরন থাকে। পাইরেক্স গ্লাসে আর বোরন আর কী থাকে, পাইরেক্স গ্লাসে বোরন থাকে। আর মানে বোরনকে পাইরাস গ্লাসকে কী বলা হয়, বোরো সিলিকেট গ্যাসও বলা হয়। যে পাইরাস গ্লাস রয়েছে 3 নম্বর কোশ্চেনে, পাইরেক্স গ্লাস, পাইরাস গ্লাসে কী থাকে, পাইরাস গ্লাস কী দিয়ে তৈরি, বোরো সিলিকেট গ্লাস। অর্থাৎ এখানে কী কী উপস্থিত থাকে, এর মধ্যে প্রেজেন্ট কী কী থাকে, সিলিকন ডাইঅক্সাইড থাকে এর মধ্যে। কার মধ্যে, পাইরেক্স গ্লাসে সিলিকন ডাইঅক্সাইড থাকে, এটা বোরোসিলিকেট গ্লাস। সেজন্য পাইরেক্স গ্লাস কি, পাইরেক্স গ্লাস সোডা গ্লাসের থেকে বেশি হার্ডার। মানে কী বলছে, পাইরেক্স গ্লাস মোর হার্ডার দেন সোডা গ্লাস। তবে কোনটা নট কারেক্ট, অপশন সি নট কারেক্ট, কারণ এখানে বলেছে সোডা গ্লাস ইজ হার্ডার দেন পাইরেক্স গ্লাস। সোডা গ্লাসটা বেশি শক্ত বলেছে, কিন্তু বাস্তবে কি হয়, পাইরেক্স গ্লাস সোডা গ্লাসের বেশি শক্ত। তার উত্তর হলো অপশন নম্বর সি, 3 অপশন সি। তারপরে 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। নিচে যে স্টেটমেন্টগুলো আছে তার মধ্যে কোনটা সঠিক। অপশান এ, বোথ বয়েলিং অ্যান্ড ইভাপোরেশন আর সারফেস ফেনোমেনন। মানে বোথ বয়েলিং এবং ইভাপোরেশন কি একটা সারফেস ফেনোমেনন, পৃষ্ঠতলের উপরে ঘটে। বয়েলিং ইজ এ সারফেস ফেনোমেনন, বয়েলিং কি সারফেসে ঘটে, এবং ইভাপোরেশন ইজ বাল্ক ফেনোমেনন। বোথ বয়েলিং অ্যান্ড ইভাপোরেশন আর বাল্ক ফেনোমেনন। বয়েলিং ইজ এ বাল্ক ফেনোমেনন অ্যান্ড ইভাপোরেশন ইজ এ সারফেস ফেনোমেনন। এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কী বলেছে, যে ইভাপোরেশন এবং বয়েলিং নিয়ে কথা বলেছে। তো
আমাদের কী কী জানতে হবে, ইভাপোরেশন কি, বয়েলিং কি। ইভাপোরেশন, বয়েলিং, 4 নম্বর কোশ্চেনে 1 নম্বর বলছে বয়েলিং। বয়েলিং মানে কি, বয়েলিং মানে স্ফুটন, তাই তো, বাংলায় আমরা কী বলি বয়েলিংকে, স্ফুটন। আর 2 নম্বর কী বলছে, ইভাপোরেশন। ইভাপোরেশন মানে কি বলতে আমরা, বাষ্পায়ন বা বাষ্পীভূত হওয়া, বাষ্পায়ন বা বাষ্পীভূত হওয়া, বাষ্পীভূত হওয়া। তো স্ফুটন কী হয়, স্ফুটন সব জায়গা থেকে ঘটে। আর ইভাপোরেশন কোথা থেকে ঘটে, পৃষ্ঠতল থেকে, মানে এই যে আমরা একটা কন্টেনারে যদি কী থাকে, আমরা জল দিয়ে যদি এটাকে আমরা কী করি, বয়েল করি, বয়েলিংয়ে গেলে তখন কি বয়েলিং পুরো ভিতর থেকে ঘটে, কারণ বয়েলিং টেম্পারেচার 100°C গেলে কি এটা কি ফুটে বাষ্প হয়, ফুটতে থাকে। তো এই ফুট থেকে কি পুরো জলটাই ফোটে। আর কিন্তু যখন ইভাপোরেশন হয় তখন কি পৃষ্ঠতলে উপর থেকে হয়, এই যে উপরের লেয়ার থেকে ইভাপোরেশন ঘটে। সেজন্য উত্তর কী হবে, এখানে যে 4টে অপশন দিয়েছে তার মধ্যে উত্তর কী হবে, বয়েলিং ইজ এ বাল্ক ফেনোমেনন বাট ইভাপোরেশন ইজ সারফেস ফেনোমেনন। অপশন ডি হচ্ছে সঠিক আনসার। তারপরে 5 নম্বর কোশ্চেনে কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং, 5 নম্বর কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট ইজ নট কারেক্ট। ডায়মন্ড এবং গ্রাফাইট সম্পর্কে কোনটি সঠিক নয়। অপশান এ কি, ডায়মন্ড হ্যাজ এ টেট্রাহেড্রাল স্ট্রাকচার whereas গ্রাফাইট হ্যাজ এ হেক্সাগোনাল প্ল্যানার স্ট্রাকচার। কিন্তু ডায়মন্ড কেমন দেখতে, টেট্রাহেড্রাল জিওমেট্রি হয়, মানে স্ট্রাকচার হয়। আর গ্রাফাইটে কী হয়, হেক্সাগোনাল প্ল্যানার স্ট্রাকচার হয়। অপশান বি, বোথ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট আর ডিফারেন্ট। মানে কার ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি, কার ডায়মন্ড এবং গ্রাফাইটের ডিফারেন্ট, আলাদা আলাদা হয়। আর অপশান সি কী বলেছে, গ্রাফাইট ইজ এ সফট বাট ডায়মন্ড ইজ হার্ড। গ্রাফাইট কি সফট, নরম হয়, এবং ডায়মন্ড ইজ শক্ত হয়। গ্রাফাইট ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হোয়াইল ডায়মন্ড ইজ নট, ডায়মন্ড হয় না। তো এখানে প্রশ্ন কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট ইজ নট কারেক্ট। আবার এখানে কী বলেছে, সঠিক নয়। তো সঠিক নয় কোনটি, অপশানগুলো তো ভালো করে আমরা দেখি। প্রথমে কী আছে, ডায়মন্ড মানে হীরক, ডায়মন্ড মানে কি হীরক, আর গ্রাফাইট, হীরক দিয়ে কী করা হয়, আমরা হীরক দিয়ে সাধারণত গহনা তৈরি করি, হীরার গহনা। আর হীরা দিয়ে কী করা হয়, কাঁচ কাটা হয়, কাঁচ কাটা হয়। আর গ্রাফাইট দিয়ে কী করা হয়, গ্রাফাইটের অনেক কাজ আছে, তার মধ্যে একটা পেন্সিলের শীষ করা হয়, পেন্সিলের শীষ। আর কী বলতে পারি, আমরা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতে পারি, অনেক তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতে পারি। কারণ কি, গ্রাফাইট কী করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। আর কি বলতে পারবো আমরা, ডায়মন্ড কি, ডায়মন্ডের স্ট্রাকচার দেখে ডায়মন্ড স্ট্রাকচার কী হবে, টেট্রাহেড্রাল হবে, টিডি হবে। আর গ্রাফাইট স্ট্রাকচার কী হবে, হেক্সাগোনাল প্ল্যানার, হেক্সাগোনাল প্ল্যানার। আর কী হবে, এই যে টিডি হচ্ছে, তার মানে কি এর প্রত্যেকটা কী, ডায়মন্ড কী দিয়ে করছে, অ্যাকচুয়ালি ডায়মন্ডের মধ্যে কী আছে, ডায়মন্ড হচ্ছে কার্বনের রূপভেদ। আমরা কি জানি, ডায়মন্ড কার্বনের নিয়তাকার রূপভেদ। গ্রাফাইটও কি কার্বনের নিয়তাকার রূপভেদ, দুটোই কার রূপভেদ, কার্বনের রূপভেদ। এবং এর ক্ষেত্রে আরেকটা ভালো জিনিস কি, ডায়মন্ডে যে কার্বনগুলো আছে সেই কার্বনগুলো sp3 হাইব্রিডাইজড হয়। আর গ্রাফাইটের ক্ষেত্রে যে কার্বনটা আছে সেটা কি sp2 হাইব্রিডাইজড হয়। এর প্রথম কোশ্চেনের প্রথম অপশনগুলো ভালো করে কী বলছে, কোনটা সত্য নয়। 1 নম্বর কী বলছে, ডায়মন্ড হ্যাজ এ টেট্রাহেড্রাল স্ট্রাকচার, ডায়মন্ডের কী স্ট্রাকচার রয়েছে, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। হোয়ারাস গ্রাফাইট হ্যাজ এ হেক্সাগোনাল প্ল্যানার স্ট্রাকচার, যেখানে গ্রাফাইটের কি হেক্সাগোনাল প্ল্যানার স্ট্রাকচার, এটা সত্য। 2 নম্বর কী বলছে, বোথ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট আর ডিফারেন্ট। বলছে বোথ ফিজিক্যাল ভৌত এবং রাসায়নিক যে ধর্মগুলো, প্রপার্টিগুলো ডায়মন্ড এবং গ্রাফাইটের আলাদা আলাদা হয়। কিন্তু বাস্তবে কি, বাস্তবে গ্রাফাইট বা ডায়মন্ড দুটোই হচ্ছে আমাদের কার্বনের নিয়তাকার রূপভেদ। নিয়তাকার রূপভেদ হওয়ার জন্য এটা পুরোটাই, গ্রাফাইটও কী দিয়ে তৈরি, কার্বন দিয়ে তৈরি, এবং হীরকও কী দিয়ে তৈরি, কার্বন দিয়ে তৈরি। সেজন্য গ্রাফাইট এবং হীরকের কেমিক্যাল প্রপার্টি সেম হবে, ডিফারেন্ট হবে না। এটা ডিফারেন্ট দেওয়া আছে বলে এটা সত্য নয়। অপশন সিতে বলছে গ্রাফাইটের সফট, গ্রাফাইট নরম হয়, ডায়মন্ড শক্ত হয়, জানা আছে। গ্রাফাইট ইজ এ গুড কন্ডাক্টর, গ্রাফাইটকে একটা ভালো তড়িৎ পরিবাহী হিসেবে, ভালো তড়িৎ হওয়ার জন্যই কী করা হয়, এটিকে আমরা গ্রাফাইটকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করি। আর হোয়াইল ডায়মন্ড ইজ নট, ডায়মন্ড তড়িৎপন করতে পারে না। তো এখানে অপশান কী আসলে, অপশান নাম্বার বি হলো সঠিক উত্তর। তারপরে 6 নম্বর কোশ্চেন কী বলেছে, দ্য র ম্যাটেরিয়াল ইউজড ফর দ্য ম্যানুফ্যাকচার অফ
পোর্টল্যান্ড সিমেন্ট। পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি করতে র মেটেরিয়াল কী কী লাগে? পোর্টল্যান্ড সিমেন্ট কী কী লাগে? 1 নম্বর বলছে লাইম, সিলিকা অ্যান্ড সালফার ডাইঅক্সাইড। অপশান বিতে বলছে লাইম, সিলিকা অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। সিতে বলেছে লাইম, সিলিকা অ্যান্ড অ্যালুমিনা। আর অপশান ডিতে কী বলেছে? অপশান ডিতে বলেছে লাইম, সিলিকা অ্যান্ড বোরিক অ্যাসিড। যে কোনটা যে পোর্টল্যান্ডের সিমেন্ট রয়েছে, পোর্টল্যান্ড সিমেন্টের মেন উপাদান কী কী? পোর্টল্যান্ড সিমেন্টের মেন উপাদান হচ্ছে অপশান নম্বর সি, অর্থাৎ লাইম, সিলিকা অ্যান্ড অ্যালুমিনা। এই দিয়ে পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি করা হয়। তারপরে কোশ্চেন নম্বর 7 কী বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ওয়াটার ইজ নট ট্রু? কী বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ওয়াটার ইজ নট ট্রু, মানে জল সম্পর্কে কোন সম্পর্কটি সত্য নয়। এটা ক্লাস 11-এর টপিক, 11-এ আছে বইয়ে। 11-এর যে আমরা রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠনের, যদি হাইড্রোজেন বন্ডিংয়ের টপিকে যাই, তার মধ্যে আমরা পাবো জলের গঠন সম্পর্কে ভালোভাবে দেখতে পাবো। ও 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ড আর প্রেজেন্ট ইন লিকুইড ওয়াটার। আর লিকুইড ওয়াটারে কি হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট থাকে? হাইড্রোজেন বন্ড তোমরা শুধু ক্লাস 11-এ পড়বে, তার আগে পড়বে না। ও তারপরে কি বলছে? অপশান বিতে ওয়াটার হ্যাজ এ হাই বয়েলিং পয়েন্ট। ওয়াটারে কি আছে? একটা উচ্চ বয়েলিং পয়েন্ট আছে। অপশান সি কী বলছে? ওয়াটার হ্যাজ হাই হিট অফ ফিউশন। ওয়াটার কি আছে? একটি উচ্চ হিট অফ ফিউশন রয়েছে। এবং অপশান ডি বলছে ওয়াটার ইজ নন পোলার মলিকুল। ওয়াটার কি নন পোলার মলিকুল, মানে পোলার নয়। পোলার বলতে ধ্রুবীয় নয়। তো 7 নম্বর কী দিয়ে বলছে? ওয়াটার H2O, যার সংকেত কি H2O। এবার যদি আমরা গঠন দেখিয়ে গঠনের হাইব্রিডাইজেশন চেক করি, হাইব্রিডাইজেশন যেমন H সমান কীভাবে পাবো আমরা? সূত্র কি আমাদের? H সমান হাফ ইন্টু কি কেন্দ্রীয় পরমাণু যোজক ইলেকট্রন। কেন্দ্রীয় পরমাণু কি থাকে? অক্সিজেন থাকে। অক্সিজেন যোজক ইলেকট্রন কত? 6 যোগ একযোজী পরমাণু সংখ্যা। একযোজী পরমাণু কটা আছে? 2টো আছে, যোগ 2। তারপরে ক্যাটায়ন থাকে, যেহেতু ক্যাটায়নের চার্জ নেই সেখানে কাজ কিছু লিখলাম না। এটা আসবে 4, অর্থাৎ sp3 হাইব্রিডাইজড। sp3 হাইব্রিডাইজড, যার লোন পেয়ার এলপি কতগুলো আছে আর বিপি কতগুলো আছে? বিপি মানে অক্সিজেনকে কেন্দ্র করে কটা বন্ধন না থাকে, যেহেতু 2টো হাইড্রোজেন থাকার জন্য বিপি 2 আর এলপি কত? 4 বিয়োগ 2 সমান 2। অর্থাৎ জলের এলপি কত? 2, বিপি 2। তো জলের যেমন স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার কি sp3 হাইব্রিডাইজড, অর্থাৎ অক্সিজেন মাঝে থাকবে, 2টো হাইড্রোজেন দুদিক থাকবে এবং 4টি কী থাকবে? 2টো লোন পেয়ার থাকবে। এবার এর বন্ধন কোণ, যেহেতু sp3 হাইব্রিডাইজ, এই সুষম বন্ধন কত ছিল? 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু জলের ক্ষেত্রে এই বন্ধন কোণ কমে গিয়ে কত হয়? 104 ডিগ্রি মতো হয়। এবার এর ক্ষেত্রে কী বলছে? এটি পোলার না নন পোলার? আমরা কি জানি পোলার নন পোলার কী করে দেখায়? যেহেতু অক্সিজেন এবং হাইড্রোজেনের যে বন্ধন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যে বন্ধনের, অক্সিজেন কি বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, সেজন্য হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে কি থাকবে? একটা পোলারিটি কাজ করবে। অর্থাৎ অক্সিজেন হাইড্রোজেনের যে বন্ধনে যে ইলেকট্রন জোড় রয়েছে, সেই ইলেকট্রন জোড়টা কার দিকে? অক্সিজেনের দিকে শিফট হয়ে থাকবে। অক্সিজেন দিকে শিফট হয়ে থাকার দরুন অক্সিজেনের মধ্যে কীভাবে পার্শিয়ালি নেগেটিভ চার্জ জেনারেট হবে, সেটাকে আমরা এইভাবে চিত্রণীতে দেখাই। এর ক্ষেত্রেও তাই হবে। এখানে কটা টাইপের মডেল হবে? এটা একটা μ1, এটা μ2, যেটা μ1 μ2 সমান বলতে পারি আমরা। আর এটা অক্সিজেন এবং লোন পেয়ারের মধ্যে একটা বন্ধন ডাইপোল মোমেন্ট কাজ করে, এই অক্সিজেন লোন পেয়ার ডাইপোল মোমেন্ট। তো এই জলের মধ্যে নিট ডাইপোল মোমেন্ট কী হলো? নিট ডাইপোল মোমেন্ট হলো এই বরাবর, অর্থাৎ নিট ডাইপোল মোমেন্ট কি মিউনিট কি কত মান আমরা জানি না, কিন্তু মিউনিট কি নট ইকুয়াল টু 0 আমরা বলতে পারি। মানে মিউনিটের মান কত? 0 হবে না। তো মিউনিটের মান 0 না হওয়ার জন্য আমরা কী বলতে পারি? H2 ইজ পোলার। জল কি পোলার, কিন্তু অপশান যে দিয়ে কি দিয়েছে? ওয়াটার ইজ নন পোলার মলিকুল। ওয়াটার কি পোলার নয় দিয়েছে, অর্থাৎ অপশান ডি হলো আমাদের উত্তর। তারপরে কোশ্চেন নম্বর 8 বলেছে এ স্যাম্পল অফ সফট কন্টেন্স। সফট শপে মানে নরম সাবানে কী জিনিস থাকে? নরম সাবানে আমরা সাধারণত জানি সোডিয়াম এবং পটাশিয়াম এবং ক্যালসিয়াম, তাই পটাশিয়াম এবং সোডিয়াম থাকে। অপশানে অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। তো উত্তর হবে আমাদের কি? পটাশিয়াম, কারণ সফট শপে কে থাকে? পটাশিয়াম আর সোডিয়াম। নয়, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট রিপ্রেজেন্ট দ্য সল্ট ক্যালসিয়াম কার্বনেট। কী বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট রিপ্রেজেন্ট দ্য সল্ট ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট, ClClCim, ক্যালসিয়াম কার্বনেট। এর সঙ্গে কি CaCO3, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত। এর অপশান এতে কী বলছে? লাইম ওয়াটার, লাইম ওয়াটার।
তো লাইম ওয়াটার মানে কি, লাইম ওয়াটার মানে জানি কি CaOH হোল টু, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে লাইম ওয়াটার বলে, মানে ক্যালসিয়াম অক্সাইডের জলীয় দ্রবণকে কী বলা হয়, লাইম ওয়াটার। তারপরে অপশান বিতে কী দেওয়া আছে, অপশান বিতে দেওয়া আছে কি লাইমস্টোন, লাইমস্টোন, লাইমস্টোনের সংকেত কি, লাইমস্টোনের CaCO3। অপশান সিতে কি আছে চল্ক আর মার্বেল, CaCl, চল্ক পাথরের সংকেত কি CaCO3। অপশান ডি মার্বেল, মার্বেলের সংকেত কি, মার্বেলের সংকেতও ক্যালসিয়াম কার্বনেট CaCO3। তো এই যে অপশানগুলো আছে তার মধ্যে এই তিনটেই কি আছে, ক্যালসিয়াম কার্বনেট প্রেজেন্স রয়েছে। ক্যালসিয়াম কার্বনেট থাকে না কার মধ্যে, লাইম ওয়াটারের মধ্যে থাকে না, তাই উত্তর হবে অপশান এ। যদি কারো কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে কোনটা অসুবিধা হয়েছে, কোথায় অসুবিধা হয়েছে, আমি পরবর্তী ভিডিওতে সেটা সলভ করে দেবো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তারপরে 10 নম্বর কোশ্চেন বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স ইজ নট এ মিক্সচার, মানে কোন সাবস্টেন্সের মধ্যে কোন সাবস্টেন্সটা কি নয়, মিক্সচার নয়। হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ নট এ মিক্সচার। বলছে টিন, সি ওয়াটার, সয়েল না এয়ার। বলছে টিন, সি ওয়াটার, সয়েল আর এয়ার, এই চারটে অপশানের ভিতরে কোনটা মিক্সচার নয়। সি ওয়াটার জানি মিক্সচার, সি ওয়াটারে প্রচুর জিনিস থাকে, সয়েল মাটি, মাটিতেও অনেক কিছু থাকে, এয়ার, এয়ারেও অনেক কিছু থাকে, তো মিক্সচার নয় কোনটা, টিন হচ্ছে মিক্সচার নয়, যার সংকেত এসএন, এসএনের মিক্সচার নয়। ঠিক আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ টার্মড অ্যাজ এ ড্রাই আইস, এই ড্রাই আইস রূপে কাকে আমরা ইন্ডিকেট করা হয়, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ টার্মড অ্যাজ ড্রাই আইস, ড্রাই আইস রূপে কাকে নামকরণ করা হয়েছে। অপশান এ আইস প্রেজেন্ট ইন আইসক্রিম, আইসক্রিমে যে আইস থাকে সেই আইসটিকে, সলিড ওয়াটার অ্যাট আন্ডারকোটিকে যে সলিড ওয়াটার রয়েছে সেই ওয়াটারটিকে, সলিড স্টেট অফ কার্বন ডাইঅক্সাইড সলিড স্টেটকে, সলিড ওয়াটার অফ আয়নোস্ফিয়ারের কাকে, সলিড ওয়াটারকে। কোনটাকে আমরা কি জানি, ড্রাই আইস রূপে জানি। আমরা জানি ড্রাই আইস হচ্ছে কি কঠিন কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলে। কঠিন কার্বন ডাইঅক্সাইড ড্রাই আইস বলার কারণ কি, কারণ এই কঠিন কার্বন ডাইঅক্সাইড দেখতে কেমন হয়, তো বরফের মতো দেখতে হয় এবং এটি শুষ্ক হয়, অর্থাৎ এতে হাত দিলে হাত ভিজে যায় না, সেই জন্য ড্রাই আইস বলা হয়। তারপরে দেখো কোশ্চেন নম্বর 12, কোশ্চেন নম্বর 12 কি বলেছে, নিট মুভমেন্ট অফ ওয়াটার ফ্রম এ ডাইলুট টু এ কনসেন্ট্রেট সলিউশন থ্রু এ সিলেক্টিভলি permeable membrane is called a neat movement of water from a dilute to concentrate solution, মানে ডাইলুট থেকে কনসেন্ট্রেট সলিউশনের দিকে, অর্থাৎ লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে যদি জলের কণাগুলি মুভমেন্ট করে, কার মধ্য দিয়ে, কোনো অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে, মানে পারমেবল মেমব্রেনের মধ্য দিয়ে যে যায় তাকে আমরা কী রূপে জানি, তাকে আমরা জানি অভিস্রবণ বাংলায় বলে, তার ইংরেজি নাম কি অসমোসিস। তো অপশান কি হবে, অপশান নম্বর সি হবে উত্তর, অসমোসিস। অপশান এতে বলছে ডিফিউশন, ডিফিউশন নাকি ব্যাপন, ব্যাপন কোনটা, ব্যাপন হচ্ছে কি ব্যাপন বলে আমরা কি জানি, যে পদ্ধতিতে কোনো গাঢ় মাধ্যম থেকে দ্রাবকের কণাগুলি লঘু মাধ্যমের দিকে ছড়িয়ে পড়ে তাকে বলা হয় কি ডিফিউশন। তারপর হচ্ছে ডিসপারশন, ডিসপারশন কি বলো, কে জানো ডিসপারশন কি, কমেন্টে বলো কে জানো ডিসপারশন। তারপর কি আছে অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন মানে হচ্ছে শোষণ বা অধিশোষণ, অ্যাবজর্পশন মানে শোষণ, একটার মধ্যে আরেকটা শোষিত হয়ে যাবে। আমাদের অপশান কি আসলো, অপশান সি আসলো। 13 নম্বর কোশ্চেনে কি বলেছে, এ ভেরি লার্জ ভলিউম অফ হাইড্রোজেন ক্যান বি অ্যাকোমোডেট বাই মেকিং, এ ভেরি লার্জ ভলিউম অফ হাইড্রোজেন, একটা প্রচুর পরিমাণে হাইড্রোজেন, ক্যান বি অ্যাকোমোডেট বাই মেকিং মানে কী তৈরি করে অ্যাকোমোডেট করা যায়, নন মেটালিক হাইড্রাইডস, হাইড্রোজেন পারক্সাইড, নন টয়সোমেট্রিক হাইড্রাইড, অ্যালকালি মেটাল হাইড্রাইডস। The very large volume of hydrogen can be accommodated by making of কি, making of a very large amount of hydrogen can be accommodated by making of non-tioisometric hydride. Such hydride are formed by some of metals that is palladium or platinum. প্যালাডিয়াম এবং প্ল্যাটিনাম দ্বারা
এটা তৈরি করা কি তৈরি করে নন টাইসোমেট্রিক হাইড্রাইডস তৈরি করা হয়। তার উত্তর হলো কি 13 নম্বরের অপশান সি, নন টাইসোমেট্রিক হাইড্রাইডস। তো 13 নম্বর কোশ্চেন কি বলেছে? 13 নম্বর বলেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং ক্যাথোড রেজ ইজ নট কারেক্ট। ক্যাথোড রে সম্পর্কে কোন বক্তব্যটি সত্য নয় বা সঠিক নয়? ক্যাথোড রে সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয় বলে অপশান এ বলেছে ক্যাথোড রে পার্টিকেলস আর ইলেকট্রনস। ক্যাথোড রে পার্টিকেলে কী রয়েছে? ইলেকট্রন রয়েছে। অপশান বি ক্যাথোড রে পার্টিকেলস স্টার্ট ফ্রম অ্যানোড অ্যান্ড মুভ টুয়ার্ডস ক্যাথোড। ক্যাথোড রে শুরু হয় কোথা থেকে? অ্যানোড থেকে শুরু হয়, শেষ হয় কোথায়? ক্যাথোডে। অপশান সি বলছে ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ক্যাথোড রেজ ট্রাভেলস ইন দ্য স্ট্রেট লাইন। কার ক্ষেত্রে? ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ক্যাথোড রে কোথায় যায়? স্ট্রেট লাইনে মুভ করে। ইন দ্য অ্যাবসেন্স অফ ক্যাথোড, অ্যাবসেন্স অফ। অপশান ডি বলছে টেলিভিশন পিকচার টিউব আর ক্যাথোড রে টিউব। টেলিভিশনের যে পিকচার টিউব হয় সেটা কী দিয়ে তৈরি হয়? ক্যাথোড রে টিউব দিয়ে তৈরি হয়। এই যে ক্যাথোড রে টিউব, এই জিনিসগুলো ক্যাথোড রে সম্পর্কে বিশ্লেষণভাবে তোমরা ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচারের প্রথমের যে ইলেকট্রন আবিষ্কার বলে ক্যাথোড রের মাধ্যমে কে? বিজ্ঞানী জে থমসন কেমন করেছিল? একটা উইলিয়াম ক্রুক্স একটা যন্ত্র তৈরি করেছিল যেটাকে বলে তড়িৎমুক্ষম নল। এই তড়িৎমুক্ষম নল দিয়ে জে থমসন, কে? জে থমসন পরীক্ষা করেছিল। দিয়ে এখানে কি রেখেছিল? এখানে রেখেছিল ক্যাথোড। তো ক্যাথোডকে আমরা কি জানি? ক্যাথোড কি? ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, আর অ্যানোড ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত। এটা কি? অ্যানোড। এটা কি? ক্যাথোড। যদি ব্যাটারি 10,000 ভোল্টের একটা ব্যাটারি নিয়ে কি করা হয়? যুক্ত করা হয় 10,000 ভোল্টের উচ্চ ব্যাটারির সাথে যুক্ত করে, এবং যদি কোনো গ্যাস না থাকে অর্থাৎ 0.004 mm চাপে যদি আমরা কী করি? পরীক্ষাটা করি, তবে দেখবো কি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা রশ্মি নির্গত হচ্ছে, যেটাকে আমরা কী রূপে জানি? যেটাকে আমরা ক্যাথোড রে রূপে কী রূপে জানি? ক্যাথোড রে রূপে জানি। এই ক্যাথোড রে বাস্তবে কি পরীক্ষা কী কী প্রমাণ করেছে? ক্যাথোড একটি ইলেকট্রন কণার স্রোত। কার স্রোত? ইলেকট্রন কণার স্রোত। তবে অপশানে কি বলেছে? অপশানে বলেছে যে ক্যাথোড রে পার্টিকেলস আর ইলেকট্রনস, এটা সত্য। এখানে কিন্তু নট কারেক্ট বলেছে, ভালো করে দেখবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্টেটমেন্ট রিগার্ডিং ক্যাথোড রেজ ইজ নট কারেক্ট। ক্যাথোড রেজ পার্টিকেল ইজ আর ইলেকট্রনস, এটা সত্য। ক্যাথোড রে পার্টিকেল স্টার্ট ফ্রম অ্যানোড অ্যান্ড মুভ টুয়ার্ডস ক্যাথোড। ক্যাথোড রে শুরু হয় কোথা থেকে? অ্যানোড থেকে, এবং যায় ক্যাথোডের দিকে। এটা ভুল, কারণ ক্যাথোড রে শুরু হয় ক্যাথোড থেকে, যায় অ্যানোডের দিকে। তারপরে 15 নম্বর কোশ্চেন বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট মনোঅ্যাটমিক এলিমেন্ট। যে চারটে অপশন কপার, হিলিয়াম, আয়োডিন, বেরিলিয়াম, এর মধ্যে কোনটা মনোঅ্যাটমিক এলিমেন্ট নয়? কপার, হিলিয়াম, আয়োডিন না বেরিলিয়াম? কপার কি? একটা ধাতু, ধাতু প্রকৃতিতে মুক্ত এককভাবে থাকতে পারে। হিলিয়াম কি? নোবেল গ্যাস, এও প্রকৃতিতে কী হয়? মনোঅ্যাটমিক রূপেই থাকে। আয়োডিন প্রকৃতিতে I2 রূপে পাওয়া যায়। আয়োডিন কী রূপে পাওয়া যায়? আয়োডিনকে প্রকৃতিতে I2 রূপে পাওয়া যায়, তাই উত্তর হবে অপশান সি। দেখো লাস্ট কোশ্চেন শিফটের 16 নম্বর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য কারেক্ট অর্ডার অফ ইলেকট্রন রিলিজিং টেন্ডেন্সি অফ মেটাল। মেটাল বা ধাতুগুলোর যে ইলেকট্রন রিলিজিং যে টেন্ডেন্সি, সেটা কোন অর্ডারটাকে ফলো করে? কার বেশি? জেডেন বেশি কপারের থেকে এজি, অর্থাৎ জেডেন গ্রেটার দেন সিইউ গ্রেটার দেন এজি। অপশান বি বলেছে এজি গ্রেটার দেন সিইউ গ্রেটার দেন জেডেন। অপশান সি বলেছে সিইউ গ্রেটার দেন জেডেন গ্রেটার দেন এজি। অপশান ডি বলেছে সিইউ গ্রেটার দেন এজি গ্রেটার দেন জেডেন। এই চারটে অপশানের ভিতরে কোন অর্ডারটা ইলেকট্রন রিলিজিং টেন্ডেন্সিকে ফলো করে? এই যে ইলেকট্রন রিলিজিং টেন্ডেন্সি যে ফলো করছে, এটাকে আমরা কী দ্বারা ব্যাখ্যা করতে পারি? ব্যাখ্যা করতে পারি যে প্রত্যেকটা মৌলের কি প্রমাণ বিজারণ বিভব, অর্থাৎ E0 রিডাকশন। এটা মানে কি? প্রমাণ বিজারণ বিভব। প্রমাণ বিজারণ বিভব এখান থেকে যখন আমরা ব্যাখ্যা করবো ইলেকট্রন রিলিজিং টেন্ডেন্সিতে আমরা যাব, তখন আমরা বলতে পারবো কি? বলতে পারবো যার, অর্থাৎ যে মৌলের
বা যে ধাতুর নেগেটিভ ভ্যালু অফ E0 রিডাকশন, অর্থাৎ E0 রিডাকশন প্রমাণ বিজারণ বিভবে নেগেটিভ ভ্যালুর মান বেশি হবে, সেটি দ্রুত ইলেকট্রন বর্জন করবে। আর ভাইস ভার্সা মানে যার কম হবে সে তো ইলেকট্রন বর্জন করতে চাইবে না, ইলেকট্রন বর্জন করতে চাইবে না। তাই আমাদের যে ধাতুগুলো দিয়েছে দেখছি, আমরা কি জানি, আমাদের যখন প্রমাণ বিজারণ বিভব দেখবো, জেডেন এর প্রমাণ বিভবের নেগেটিভ মান অর্থাৎ নেগেটিভ ভ্যালু অফ E0 রিডাকশান সব থেকে বেশি হয় কার, জেডেন এর ক্ষেত্রে। তো জেডেন এর ক্ষেত্রে বেশি হয় বলে যে জেডেন এর ইলেকট্রন রিলিজিং টেন্ডেন্সি সবার থেকে বেশি, তারপরে কার, তারপরে Cu, তারপরে Ag। এই অর্ডার ফলো করা, অর্থাৎ উত্তর হলো অপশান এ উত্তর। এই গেল তোমাদের 2019 সালের 2 নম্বর পেপারের 2 নম্বর যে কোশ্চেন সেটের তার কেমিস্ট্রি, এনডিএ কেমিস্ট্রি অর্থাৎ এনডিএ পরীক্ষার যে কোশ্চেনগুলো এসেছিল তার সলিউশন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং এরপরে আরও ভিডিও তোমরা পাবে, প্রত্যেকটা সালের ভিডিও আপলোড করা হবে। থ্যাংক ইউ।